রিচার্ডকে পাইরেটস দলে কে পাঠিয়েছিল? দীর্ঘশ্বাস ছাড়ে রিয়ানা আত্মসমর্পণের মতো করে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়। আমি বললে বিশ্বাস করবে তোমরা? পাশে নিঃশব্দ গুমট আবহ পরিলক্ষিত হলে একাই বলতে আরম্ভ করে রিয়ানা। ঘটনা শুরু ব্লাড ডায়মন্ড দিয়ে। এই অভিশপ্ত বিরল পাথরকে অ্যামাজন অধিবাসীরা বলে ধ্বংসের দূত। এই পাথর যার কাছে যায় সেই কোনো না কোনোভাবে বিপর্যস্ত হয়। তোমার কাছে ফেরি টেল শুনতে আসিনি আমরা। আনসার ইয়োর কোয়েশ্চেন বিচ। হু ইজ দ্য গডফাদার? এরিসের হুঙ্কারে আটকে উঠে রিয়ানা থমথমে স্বরে জানায়, আমি জানি না। আকস্মাৎ শক্ত থাপ মেয়েটার কণ্ঠনালী চেপে ধরে এরিস। পেছন থেকে তুষার জিজ্ঞেস করে, গডফাদারের সঙ্গে ব্লাড ডায়মন্ডের কি সম্পর্ক? তেমি তেমি জবাব দেয় রিয়ানা। পৃথিবীর সূচনা লগ্নে অ্যামাজনের গহীন থেকে এই রত্ন সংগ্রহ করে আমাদেরই এক পূর্বপুরুষ। প্রচলিত আছে এই পাথর সংগ্রহের পরপরই একের পর এক বিপর্যয়ে পুরো পরিবার ধ্বংস হয়েছে তার। তখন থেকেই আমাদের আদিবাসীদের কাছে এক অমীমাংসিত রহস্যের নাম রক্তহীরক। এই রত্নের অদ্ভুত জ্যোতি আর বিক্ষুব্ধ কর্মকাণ্ডের ফলে তাদের বদ্ধ ধারণা রক্তহীরক পৃথিবীর কোনো অংশ নয়, বরং আকাশ থেকে খসে পড়া মহাজাগতিক কোনো নক্ষত্র। এটি সভ্য জাতিদের সঙ্গে লড়াই করার জন্য যা স্বয়ং ঈশ্বর তাদের দান করেছেন। একটু থামলো রিয়ানা। এডিস দুজনেই প্রগাঢ় অভিলাষ আছে ওর পানে। যা দেখে সুতীব্র এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বুক ছেড়ে। কোনো রূপ গড়িমসি না করে স্পষ্ট আওয়াজে বলে উঠল, অ্যামাজনের জঙ্গলি আদিবাসী আমরা। সভ্যতা থেকে অনেক পিছিয়ে। আমাদের বিশ্বাস ভক্তিতে বিজ্ঞানের ছোঁয়া অনুপস্থিত রয়েছে ব্যাপক পরিমাণে রীতিনীতির অনুসরণ, যার ফলে পূর্বপুরুষের রীতি মোতাবেক রক্তহীরক যার হাতে থাকবে সেই আমাদের নিকট দেবতা তুল্য। হাজার বছরের এই রীতি অনুকরণ আমরা জঙ্গলেই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম, যতদিন না সভ্যতা আমাদের ভক্তিতে হস্তক্ষেপ করে। রক্তহীরক কি করে তার হাতে চলে গিয়েছিল সেই রহস্য জানা নেই আমার। তবে এতটুকু জানি এই পাথরের জন্যই আজ আমাদের গোত্রের এত বড় বিপর্যয়। ওই গডফাদার লোকটা রক্তহীরকের প্রলোভন দেখিয়ে গোটা সিংহলি জাতিকে নিজের করায়ত্ত করে রেখেছে। নিজেকে প্রভু আসনে বসিয়ে আমাদের আদিবাসীদের দ্বারা একের পর এক স্বার্থ হাসিল করে যাচ্ছে লোকটা। আমার ভালোবাসা রিসার্চ আর তার ভুক্তভোগী। আমি জানি না ঠিক কতদূর গড়াবে তার এই পাশবিকতা, আর কবেই বা মুক্তি পাবো আমরা। এই পর্যায়ে প্রশ্ন ছুড়ে তুষার। এখন তো ব্লাড ডায়মন্ড অন্য কারো হাতে, তাহলে তোমরা কেন শুনছো তার কথা? রীতি অনুযায়ী ব্লাড ডায়মন্ডের মালিকই হবে তোমাদের প্রভু। ওই যে বললাম না, অজ্ঞতা। গোত্রের বেশিরভাগ মানুষের অন্ধবিশ্বাসী। এত বছর তারা ওই গডফাদারের আনুগত্য করে এসেছে, এখনও অন্ধের মতোই বিশ্বাস তাদের। ব্লাড ডায়মন্ডের আসল মালিক একমাত্র সেই, কিন্তু আমি ভিন্ন। ওই পাষাণ গডফাদারকে না তো আমি বিশ্বাস করি আর না ভক্তি। কখনো দেখেছো তাকে? ঠান্ডা স্রোতের মতন কণ্ঠস্বরটা শ্রবণন্ত্রীয় ভেদ করতে তড়া করে চোখ তুলো রিয়ানা। এরিসের পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে চাপাপ দিল। না, কখনো দেখিনি, কোনোদিন দৈহিক বর্ণনাও শুনিনি। তবে শেষবার রিসার্চের কাছে শুনেছিলাম সে আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটে না, ক্র্যাচে ভর করে এক পা টেনে টেনে হাঁটে। কোন পা? তুষারের ধারণ মস্তিষ্ক ইঙ্গিত দিচ্ছে কোনো কিছু, আর প্রত্যুত্তরে রিয়ানা কিছু বলবে তার আগে পুরো বেলাভূমি জুড়ে ঘটিকাল অপ্রত্যাশিত এক বিপর্যয়। আকস্মাৎ শক্তিশালী গ্রেনেড হামলা পড়ল নির্জন বালুচরের উপর। মুহূর্তে বিস্ফোরণে বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠল ধরিত্রে। কিচির মেচের করে শঙ্কিত ধ্বনি তুলে উড়ে পালালো শঙ্খচিলের দল। দানবীয় অগ্নিগ্রাসে নিমিষে হারিয়ে গেল সমগ্র ক্যাসাল। ভূগর্ভের তীব্র প্রকম্পনে সুনামির ন্যায় ফুলে ফেপে উঠল সমুদ্র। ক্যাসালের অভ্যন্তরে কীট পতঙ্গের ন্যায় ছিটকে পড়ল ওরা তিনজন মানবী।
কোনো মতে নিজেদের অস্তিত্ব সামলে সচকিত হয়ে উঠে দাঁড়াতে মাফিয়া বসের ইস্পাত কঠিন বক্ষ ভেদ করে বেরিয়ে একটা চকচকে ধাতব পলাচ। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল তুষার। কোনো কিছু বুঝে ওঠার আগে মুখের উপর আবিষ্কার করলো ছিটকে আসা তাজা রক্তের শান, এরিসের রক্ত, যা দেখা মাত্র বিদ্যুৎ চালিত পাখার ন্যায় সমগ্র দুনিয়াটা চোখের সামনে ঘুরতে লাগলো ওর। পরিস্থিতি আজ করার আগে পরপর আরো দুটো বুলেট এসে তীরের ফলার ন্যায় বুকের বাম পাঁজরে গেঁথে গেল এরিসের ঠিক হৃদয় বরাবর। প্রথম গুলিটা লাগার পরে স্থির দাঁড়িয়ে থাকলো। এবার আর সৌঠব্য শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারল না মানব। শক্তিশালী বুলেটের ধাক্কা পিছিয়ে গেল দু কদম। দৃষ্টি জুড়ে শুধু অগ্নিশিখার আস্ফালন দাও দাও করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে চারিপাশ। নীরবে দম ছাড়লো এরিস। জীবনে প্রথমবারের মতো শরীরের সমগ্র ভার ছেড়ে বসে পড়লো হাঁটু ভেঙে। কানের কাছে চিচি পোকার অসহনীয় গুঞ্জন। তুষার ছুটে এলো ওর কাছে জোরে জোরে, শরীর ঝাঁকে বলতে লাগলো কিছু একটা। অধৈর্য এরিস সেসব শোনার জন্য বসে রইল না আর ধীরে ধীরে শিব পড়ল ধুলো জমা শক্ত জমে। চারিদিকে কোলাহল, বারুদের চাচালো গন্ধ, জ্বালাময় অগ্নিদাহ, সবকিছু ছাপে মাফিয়া বসে নিভু নিভু দৃষ্টি জোরে ভেসে উঠল একজোড়া শান্ত শীতল নীলাক্ষী, এক ফালি হৃদয় জোড়ো স্নিগ্ধ হাসি, আর পরিশেষে একগুচ্ছ চেরি ব্লসমের মিষ্টি সুখসান। মরিচিকার মতো আধারের অতলে হারিয়ে যেতে যেতে এক অতৃপ্ত বাসনা হেসে উঠল মাফিয়া বস। অতঃপর নৈশব্দ বুঝে গেল তার উক্ষিপোজ। বাংলাদেশ সকাল থেকে আকাশ পার, গোধূলি পেরোতে ম্লান হয়ে এসেছে সূর্যকিরণ। অদ্ভুত নীরবতায় ছায়ায় ঢাকা পড়েছে দিনের উচ্ছ্বাস। কেমন যেন ভীষণ চারিপাশ। ক্লান্তিময় দিবালোকের শেষ আলোটুকু নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার কোল ঘেঁষে। জানালার ধারে চেয়ার পেতে বসে নিঃশব্দে আকাশ দেখছে নিঝুম। কোলের উপর অযত্নে মেলে রাখা ক্লাসের বই ঝিরঝিরি বৃষ্টির সঙ্গে সংস্পর্শে দিয়ে আসা ভেজা বাতাসে এলোমেলো ভাবে উল্টে যাচ্ছে তার পাতা। বিখিয়ালি নিঝুম ডুবে আছে মায়া কাননে। আনমনে ঝিমাচ্ছে তার অন্তঃকরণ। একটু বাদে আওয়াজ ভেসে এলো রান্নাঘর। কিরে নেংটি ইঁদুর, চিংড়ি রেঁধেছিস কেন? তুই জানিস না চিংড়ি আমি খেতে পারি না, আমার অ্যালার্জি হয়। নাকে ডকে ফাঁস পড়লো নিঝুমের। চোখে জ্বর হলো বিরক্তির ছায়া। পেছনে ঘুরে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো রান্না। ষাঁড়ের মতো চেঁচাবেন না দুর্য ভাই, আমি পড়ছি এখানে। আমি ষাঁড়? তো কি? রান্নাঘর থেকে হননি বেরিয়ে এলো তুর্য। নিঝুমের কাছাকাছি এসে রাখ কট মুটিয়ে বলল। নিঝুমের দৃষ্টি জানালার বাইরে ছাপিয়ে আকাশ ফুটো হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়েছে রিমঝিম ছন্দে মুখরিত ধরনী। এই তো গত মাসেই কালামনির প্রচণ্ড জোরাজোরি তুর্যের সাথে চিটাগাংয়ের ফ্ল্যাটে শিফট করেছে ওরা তো জন। আর তারপর থেকে শুরু হয়েছে খালামনির আদরের ছেলের বাদুরগিরি। এটা করে দে, সেটা এনে দে, ওটা দিয়ে দে, ফরমাইশ খাটতে খাটতে বিরক্ত নিয়েছে। সারাদিন প্রতি সেবা করতে করতে পড়াশোনা লাটে উঠেছে তার। খিদে পেয়েছে আমার, ডিম ভেজে দে। তুর্যের কথায় সম্বিত ফিল ও নিজমের ঘাড় সামান্য ঘুরে অত্যন্ত রূঢ় স্বরে বলি উঠল। নিজের কাজ নিজে করুন গিয়ে। বাক্য শেষ হতে একটানে ওর বইটা কেড়ে নিল তুর্য। ছদ্মর আগে কটমট করে বলে উঠল। নিজের কাজ নিজে করলে তোকে রেখেছি কেন? আমি কি আপনার কাজের লোক? তুই না আমার বউ? কথায় না পেরে দীর্ঘশ্বাস ছাড়ে নিঝুম মন খারাপ করে বলে। সামনে আমার পরীক্ষা দুর্য ভাই, কেন এভাবে জ্বালাচ্ছেন? মুরব্বীদের মতো চোখ গোছালো তুর্য, ঢং করে বলল। সে কি কথা, স্বামীর সেবাকে তোর জ্বালাতন মনে হলো? ছি, নিঝুম কতটা বেয়াদব তুই। আপনি স্বাভাবিক একটা কথাকে টেনে টুনে ঘোলাটে বানাচ্ছেন, পাড়ার ঝগড়ুটে মহিলাদের মতো। তুই আমাকে ঝগড়ুটে বললি? এইটাও তো বেয়াদবি। পড়ালেখা করে এই শিখেছিস এত বছর? তুর্যের কথা দীর্ঘশ্বাস ছাড়ল নিঝুম। এই লোকের সঙ্গে কথা বাড়ানো মানে যেচে পড়ে নিজের মূল্যবান সময় খোয়ানো। ঝগড়া তো করবেই, সাথে কথার প্যাঁচায় পাগল বানিয়ে ছাড়বে। অজ্ঞতা চেয়ার ছেড়ে উঠে রান্নাঘরে চলে গেল নিঝুম। যেতে যেতে প্রশ্ন চলল। অমলেট নাকি মামলেট? হাতে প্লেট নিয়ে নিঝুমের পেছন পেছন ছুটতে ছুটতে উৎসুক কণ্ঠে বিড়ল তুর্য। লক্ষ্মী বউ আমার। সন্ধ্যা 7:30। দিনের পাট চুকে বেশ আয়োজন করে পড়তে বসেছে নিঝুম। বাইরে বৃষ্টি হচ্ছে এখনো অবিরাম। বাড়ি তারা আর্দ্রতার চাদরে গা ভিজেছে প্রকৃতি। ভেজা মাটি সৌদা গন্ধ মন্তর আবেশে বুধ হয়ে আছে হৃদয়। বৃষ্টি ফোঁটার ঝমঝম শব্দে অদ্ভুত শীতলতায় সে আছে
চেয়ে গেছে মস্তিষ্ক। এইরূপ সময় মনোযোগ ভালো থাকে, তাই পাঠ্য বইয়ের জটিল সব অঙ্কগুলো করতে এখনই বসলো নিঝুম। আঙুলের ডগায় কলম ঘোরাতে ঘোরাতে আবিষ্কার করলো ওর পাশে এসে দাঁড়িয়েছে কেউ। পারফিউমটা চেনা, তুর্যের উপস্থিতি টের পেয়ে ঘাড় করে নিঝুম বিরক্তি স্বরে বলে হচ্ছে, আবার চলে এসেছেন। আমি পড়তে বসলেই আপনার যত জ্বালা, তাই না? কি চাইছেন? পরীক্ষায় ফেল করি আমি? হ্যাঁ, তা তো চাইবেনই। ভালো চেয়েছেন কখনো আপনি আমার? তোর সমীকরণে ভুল আছে। শান্ত সাবলীল স্বরে প্রত্যুত্তর করলো তুর্য। দৃষ্টি তার নিঝুমের নোটপ্যাচে আবদ্ধ থাক থমকালো নিঝুম নিজ খাতার দিকে গভীর দৃষ্টিপাত করে বলে উঠল। মানে? তুর্য কথা বলো না, বিনা অনুমতিতে ঝুঁকলো সম্মুখে। রমণীর গা ঘেঁষে হাত বাড়লো নোটপ্যাডে। জটিল সমীকরণ যেটা গত 1 ঘন্টা ধরে মিলিয়েছে নিঝুম, সেটা একটানে কেটে দিয়ে দক্ষ হাতে সলভ করলো অঙ্কটা। সবশেষে উত্তর মিলে গ্রীবা খুঁড়িয়ে তাকালো নিঝুমের পানে। মিঠা অবাক দৃষ্টিতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে গম্ভীর স্বরে আওড়াল, তোর ভালো চাই কিংবা না চাই, তোকে কিন্তু ঠিকই চাই। হতচকিত নিঝুমের কণ্ঠভেদ করে বেরিয়ে এলো অযাচিত শব্দ। তুর্য আর প্রত্যুত্তর করল না। গলায় তোয়ালে ছুলে গুনগুন করতে করতে ঢুকে গেল শহরে। নিঝুমের আর পড়া হলো না সে রাতে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বেগবান হয়ে উঠল তার ভাবনা মায়া চাল। ঠিক সেই মুহূর্তে নিঝুমের ভাবনা ছাপে শহরে থেকে বেঁচে এলো তুর্যের চমৎকার খানির গলা। তুমি আমার জোছনা, আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে, নিজেও জানো না। প্রায় 2 মাস পরে জীবনে কিছু কিছু সময় মানুষ হয়ে পড়ে সিদ্ধান্তহীন। গোটা জীবনে অযাচিত ভুল শোধরানোর উপায় হিসেবে নতুন করে জন্ম নেয় আরও অনেকগুলো ভুল। এক জীবনের প্রাপ্তি হিসেবে মানুষ যে সহজ গন্তব্য বেছে নেয়, তার বিপরীতে হাঁটা একঘুয়ে মানুষগুলো খুব সহজে জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়ে। মরীচিকার মতো অদৃশ্য ভবিষ্যৎ তাদের তাড়া করে বেড়ায় অহর্নিশ। বিগত 20টা বসন্তে কখনো শুদ্ধ ভালোবাসার বুক দেখেনি ঈশানী। কেউ কখনো স্বার্থ ছাড়া ভালোবাসেনি ওকে। আপনজন নামক ব্যক্তিগুলো কোনো দিন বুঝতে চায়নি রমণীর কোমল প্রাণকে, যার দরুন ভেতরের শিশুস্বরূপ সত্তাটা মরে গেছে বহু আগে। বাবা মা কিংবা আপনজনের ভালোবাসা ঠিক কতটা স্বর্গীয় আর হৃদয়স্পর্শী তা জানা নেই মেয়েটার। বরাবরই ভালোবাসার কাঙাল ঈশানী ভালোবাসার জিনিসটাকে ধরিয়ে নিয়েছে দুর্বোধ্য এক বস্তু হিসেবে, যা জয় করতে হয় ঠিক যোদ্ধার মতন। আর যুদ্ধের পর জিততে যাওয়াটা ইহজাগতিক মহা পুরস্কারের নাম হলো প্রেম। ঈশানী এমনভাবে ভালোবাসাকে উপভোগ করতে চেয়েছিল যা এই জীবনে কেউ কোনোদিন উপভোগ করেনি। সব কিছু ঠিকঠাকই ছিল। ঈশানী যুদ্ধ করতে হয়নি, ভালোবাসা ওর দ্বারে হানা দিয়েছিল আমলান বসন্তে দমকা হাওয়ার মতো। সে এক অদ্ভুত প্রেমের উপাখ্যান, যার না আছে কোনো স্বীকারোক্তি আর না তো প্রতিশ্রুতি, যার ভক্ষক হওয়ার কথা ছিল ভাগ্যের দোলাচলে। সে হয়ে উঠল সবচেয়ে বড় রক্ষাবচক। এরিস ইউফান ঈশানীর একমাত্র আশ্রয়। নরম সরল সহজ নারী মন কখনো বিবেকের বেড়াজালে আটকায়নি। চোখের সামনে ঘটে যাওয়া শকুরুন বাস্তবতাও কখনো দমাতে পারেনি তাকে। সে ভেসে গেছে আবেগের জোয়ারে, আদরে আদরে ঠিক নদীর প্রবাহমান জলের মতন হয়ে উঠেছে সর্বগ্রাসী সম্রাটের হৃদয়ের একমাত্র সম্রাজ্ঞে। প্রতিশ্রুতিহীন নৈশব্দিক ভালোবাসা তরে উন্মাদ ছিল ঈশানী। কখনো ভাবতে চায়নি বাস্তবতা। সমগ্র দুনিয়া ভুলে হয়ে উঠেছে ফেরারি, যার কোনো গন্তব্য নেই। তবুও মরীচিকাও কোনো দিন আলোর হদিস পায়নি। দিনের আলোর মতোই পরিষ্কার সত্যিটা ঠিক সেই দিনই উপলব্ধি করেছিল রমণী, যেদিন তার ছোট নাজুক উদরে আগন্তুকের ন্যায় খরা নেড়েছিল রক্ত মাংসের এক নিষ্পাপ অস্তিত্ব। বিগত বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না ঈশানী। একে তো গত 2 মাস ধরে কোনো হদিস নেই এরিসের, না রেখেছে যোগাযোগ, না আছে কোনো খবর। ঈশানী নিজে থেকে যা যোগাযোগ করবে তারও কোনো সুযোগ নেই, কারণ এরিস এক এক সময় এক এক নাম্বার ব্যবহার করে এবং এই পরিবর্তনের হারটা এতই বেশি যে গুনে গুনেও শেষ করার মতো নয়। এটাকে বুঝি বৈবাহিক সম্পর্ক বলে? বোধ হয় না। সমাজের সচেতন মহলের কাছে এটাকে বলা হয় অসামাজিক অসুস্থ সম্পর্ক।
ঈশানী ভালো করেই জানে বিয়ে, ভালোবাসে কিংবা সম্পর্কে টানাপোড়েন এসবের কোনো মূল্য নেই মাফিয়া বসের কাছে। এটা তো কেবল ছোট্ট নারী শরীরটাকে বৈধ উপায়ে কাছে পাবার অভিনব কৌশল মাত্র। তবু কি সে ভালোবাসে নাকি পুরোটাই মোহ? আচ্ছা, মোহ কি কখনো এতটা গভীর হয় যতটা গভীরে এরিস পৌঁছেছিল? রমণীর শরীর থেকে মন প্রতিটি স্তরে যেভাবে সে নিজের কর্তৃত্ব বিছিয়েছে, তেমন করে কি কখনো মোহনীয়তা পৌঁছায়? মস্তিষ্ক জুড়ে প্রশ্নের সমাহার। আপন সত্তার সঙ্গে ঘটে যাওয়া এই মানসিক দ্বন্দ্বে ক্রমাগত ক্লান্ত ঈশানী। কিন্তু ঈশানীকে এভাবে একা ফেলে রেখে কোথায় চলে গেল এরিস? সে কি আদৌ ফিরবে তার এই প্রতিশ্রুতিহীন ভালোবাসার কাছে, নাকি মরীচিকার মতে হারিয়ে যাবে শূন্যতায়? মেনস্ট্রুয়েন্স সাইকেল মিস হয়েছে আরও 1 মাস আগে। প্রথম দিকে শারীরিক জটিলতা ভেবে গুরুত্ব না দিলেও ইদানিং বিশেষ কিছু মানসিক এবং শারীরিক পরিবর্তনের দরুন মনটা খচখচ করছিল ভীষণ। তাই সেদিন ক্যাফে থেকে ফেরার পথে চুপি চুপি একটা টেস্ট কিট নিয়ে এসেছিল ঈশানী। আজ এই মুহূর্তে সেটা হাতে নিয়েই দাঁড়িয়ে আছে ওয়াশরুমের ভ্যানিটি মিররের সামনে। মোম ঝালা পেল মুখশ্রী জুড়ে, দুশ্চিন্তার উদ্ভাসন টানা। কয়েকদিনে অসুস্থতায় ফর্সা ত্বক হয়ে উঠেছে ফ্যাকাশে। নিজের বিবর্ণ চেহারাখানা এক লহমায় পরখ করে চোখ ঘোরা ঈশানী আয়নায় ঠিক উপরে সেন্সর শাওয়ারের ঠিক নিচে একটা সিকিউরিটি ক্যামেরা, তার ঠিক বিপরীতে আরও একটা। এরিসের কাছে ঈশানীর কোনো প্রাইভেসির সুযোগ নেই। সিংহের শিকারের মতো নজরবন্দি রমণী। ঈশানী ভালো করে জানে ওর শাওয়ারের মুহূর্তগুলো এরিস কতটা গভীর দৃষ্টিতে পরখ করে। অনেকটা এরিকসনের মতোই নাজুক রমণীকে দেখে দেখে তৃষ্ণা মেটাইছে সেবার। বাংলাদেশ থাকাকালীন এই সিকিউরিটি ক্যামেরাগুলো সরাতে চাইলে জোর কণ্ঠে বাধা সেধেছিল এরিস। তীব্র নিষেধাজ্ঞা আরোপ করে বলেছিল, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। পৃথিবীতে যে প্রান্তে যে অবস্থাতেই থাকি না কেন, আই ক্রেভ ফর দিস ক্লেভ অফ ইউ। দিস ইজ মাই অ্যাডিকশন অ্যাকচুয়ালি। তাই এটা কখনো সরাবে না। ঈশানী কথা রেখেছে, কখনো সরায়নি ক্যামেরাটা, বরং বারবার নিজেকে মেলে ধরেছে দুটো অদেখা অদৃশ্যের চোখের সম্মুখে। নিঃশব্দে ভারী এক দীর্ঘশ্বাস ছড়ে সিকিউরিটি ক্যামেরার দিকে দৃষ্টিপাত করলো ঈশানী। চাপা ক্রুণ্ঠনে কণ্ঠনালী বুঝে আসছে তার। শুষ্ক একটা ঝোঁক গিলে মলিন স্বরে বলে উঠল, অরণ্য দেখতে পাচ্ছ আমাকে? ওই শব্দ অতঃপর পজিটিভ চিহ্নিত প্রেগন্যান্সি কিটটা আস্তে করে তুলে ধরলো ক্যামেরার বিপরীতে। তীব্র হৃদস্পন্দনের তালে তালে ভারী হলো তার শ্বাস প্রশ্বাস। গিলে রাখা কান্নাটুকু উগরে বেরিয়ে এলো এবার নিঃশব্দে চুপচুপ করে। কপল গড়ালো নোনা জলে। ফের অস্পষ্ট স্বরে বলল, অরণ্য দেখতে পাচ্ছ আমায়? আমাদের গন্তব্যহীন ভালোবাসার প্রথম শর্তটা বোধহয় আমি ভেঙে ফেললাম এরিস। তুমি বলেছিলে কোনোদিন সংসার হবে না আমাদের, অথচ সেই তুমি আমার মাঝে সঙ্গোপনে রেখে গেলে নিজের অনাগত এক অস্তিত্বকে। এবার এই নিষ্পাপ প্রাণকে কি জবাব দিব আমি? প্রত্যুত্তর এলো না পাছে, বেরিয়ে এলো নীলাম্বরীর চাপা আর্তনাদ। টেস্ট কিটটা বুকে জড়িয়ে আকস্মাৎ হাউমাউ করে কেঁদে উঠল মেজা। বিলাপ করে বলতে লাগলো, তুমি কিভাবে চলে এলে বাবা? তোমার তো ধারণাই নেই তুমি কার উত্তরাধিকার হয়ে এসেছো। এবার কি করব আমি? কিভাবেই বা রক্ষা করব তোমায়? উদরের ছোট্ট প্রাণটা জবাব দিল না, কেবল নিজের উপস্থিতি জানান দিতে আবারও একবার নাজেহাল করে তুলল তার অসহায় জননীকে। হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল ঈশানী। গা গুলে বমি আসার উপক্রম। ছুটে গেল বেসিনের সামনে, গড় গড় করে পানির মতো বমি করে দিল তো। টানা মিনিট 5 অসহনীয় যন্ত্রণার এক পর্যায়ে মনে হতে লাগলো খাবারের সাথে নাড়ি বুড়ি সব উগরে আসবে ওর। বুকের আর পিঠের পাঁজরগুলো ঠাস ঠাস করে ভেঙে গড়িয়ে যাবে আর সব শেষে দম ফুরালো না দম। কোনো মতে নিজেকে সামনে শ্বাস টানলো ঈশানী। চোখে মুখে পানি ঝাপটা দিয়ে তোয়ালে হাতে ত্যাগ করলো ওয়াশরুম। ঘরের মাঝে পা রাখতে কর্ণগোচর হলো অযাচিত কণ্ঠস্বর। সাধারণত কাটা কখনো বিরক্ত করে না ওকে, কখনো কিছু প্রয়োজন হলে ল্যান্ডলাইনে অনুমতি চায়।
তারপর কক্ষে আসে। কিন্তু আজ হঠাৎ কি হলো? নীরবে দরজা খুলে আউটডোরে উকি দিল ঈশানী। সেখানে কারোর অতর্কিত উপস্থিতি টের পেয়ে তৎক্ষণাৎ শঙ্কিত বদনে ঘুরে এলো, আবার চোখে মুখে অনিশ্চয়তার ভিড়। কণ্ঠস্বরে খাদে নামে স্বাগতিক করে ফিরফিরালো, মৃণালিনীর বয়ফ্রেন্ড নিকোলাস আর একটা অচেনা ছেলে। কিন্তু এরা ব্ল্যাক হলে কি করছে? ভেতরে ঢুকলোই বা কেমন করে? ওপাশ থেকে ভেসে আসা চাপা উত্তেজনা ভ্রুম কাছে ঈশানের কান খাড়া করতে শুনতে পায় নিকোলাসের রাশভারী কণ্ঠস্বর। মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজি, আর পুরো ভবনটাই গোলক দাদা। কোথায় কোন হিডেন সিকিউরিটি আছে আমরা কিচ্ছু জানি না। কিঞ্চিত গলা খাকারি দিয়ে উঠল পাশের জন, কণ্ঠে বিরক্তি টেনে বলল, একটা হীরের আংটির জন্য এমন করছিস কেন তুই? গত 2 মাস ধরে যে পরিমাণ প্ল্যান করেছিস তাতে আমরা গোটা একটা হীরের দোকান লুট করতে পারতাম ডিউড। ইট ইজ এ লস প্রজেক্ট। হতাশা উচ্চারণ করলো ছেলেটা। পরক্ষণে নিচু আওয়াজে ধমকে উঠল নিকোলাস, কিপ ইউর মাউথ শাট অ্যাসল। মুখ বন্ধ না করতে পারলে তোকে আমি এখানেই পুঁতে দেব। হেই কুল, ওয়াই ডু ইউ লুক সো সিরিয়াস? বিকজ দিস ইজ নট এ ফাকিং ডায়মন্ড, ওটা ব্লাড ডায়মন্ড। পৃথিবীতে এক পিসুই আছে। এমন দুর্লভ জিনিস একটা এইটুকুনি বাঙালি মেয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবারও ভেবেছিস হাউ ইজ ইট পসিবল? তার উপর এত কড়া নিরাপত্তা। ও মাই গড। আর ইউ শিওর ওইটা আসলে ব্লাডের ডায়মন্ড? অফকোর্স। তাহলে আজ মিশন সাকসেসফুল হবেই ডিউড। দরকার পড়লে ওই মেয়ের আঙ্গুল শো কেটে নিয়ে আসবো আমরা। এই একটা মেয়ের জন্য গত 2 মাস ধরে ঘুম নেই আমার। খাওয়া দাওয়া, মিশন, ব্যাটিং সব কিছু বরবাদ। এত কড়া পাহারা, এত কিছু সব ওর জন্য। আমি তো আজ খুনই করে ফেলবো ওকে। শেষ বাক্যটুকু কর্ণগোচর হতে রক্ত শূন্য হয়ে গেল ঈশানীর মুখায়ব। থরথর করে কেঁপে উঠল সর্বাঙ্গ। দুহাতে শক্ত করে মুখ চেপে ধরে সংবরণ করলো আর্তনাদ। পিনপতন নিঃশব্দ হয়ে আছে পুরো ব্ল্যাক হল। কোথাও কোনো শব্দ নেই, চারিদিকে হিমশীতল শূন্যতা। দরজাটা এখনো খোলাই পড়ে আছে। প্রকম্পিত হাতে সেটাকে লাগানোর প্রয়াসে একটু এগোতেই আচানক কক্ষে ঢুকে পড়ল ওরা দুজন। জমে গেল ঈশানী ভয়ে। ওর তার উষ্ঠাগত প্রাণ। নিজেকে আড়াল করার প্রয়াসে শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে ঝট করে লুকিয়ে পড়ল ঘরের এক কোণে রকিং চেয়ারের পেছনে। এদিক সেদিক তন্ন করে ঈশানীকে খুঁজে বেড়াচ্ছে ছেলে দুটো। দুজনার হাতে চালানো দুটো ট্রিগারের বড় সাইজের শর্ট গান। কক্ষটা বেশ বড় হওয়ার দরুন দুজনের খোঁজাখুঁজি মাঝে আরেকটু বুদ্ধি করে দুপা এগিয়ে দরজা আড়ে লুকিয়ে গেল ঈশানী। তবে পরিস্থিতির বৈরাগতায় এবারও হারালো সে। তাড়াহুড়ো সেন্সারে আঙুল লাগাতে পিক পিক আওয়াজ তুলে মালকিনের উপস্থিতি জানান দিল দরজাটা। শব্দের উৎস খুঁজতে তৎক্ষণাৎ ছুটে এলো নিকোলাস। আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে গেল ঈশানের। কি করবে বুঝতে না পেরে দরজার পেছনে থাকা সুইচবোর্ড চেপে আলো নিভিয়ে দিল আকস্মাৎ। ছকছক করে ছুটে আসা পদযুগল থমকে গেল তখন। সেই ফাঁকে ঈশানী গিয়ে ঠাঁই নিল কাবার্ডের ভেতর। কয়েক সেকেন্ডের ব্যবধানে তন্মধ্যে দরজাটাকে ভেঙে গুড়িয়ে দিল তারা। পাশে ছেলেটা বলে উঠল, এই গড়েই আছে, আমি নিশ্চিন্ত। আমিও। স্বাগতিকে বিড়বিড়ালো নিকোলাস। ওদের কথোপকথনের মাঝপথে নিঃশব্দে ফুপিয়ে উঠল ঈশানী। ভয় আত্মা কাঁপছে তার। সঙ্গে যোগ হয়েছে দুর্বল শরীরের রুগ্নতা। যখন তখন অবচেতন হওয়ার উপক্রম। ঈশানীর মায়া হতে লাগলো ভীষণ নিজের জন্য নয়, উদরে বেরিয়ে ওঠা সন্তানের জন্য। তার আগমন যেন নৃশংসতার উদ্ভাসন। এ কি নির্মম ভাগ্য ঈশানীর। মাফিয়া বসটাকে কেন ভালোবাসতে হলো ওর? মাইনের মতো ভদ্র সভ্য বাস্তবিক ছেলেটার জন্য কেন একটাবারও মরিয়া হলো না অন্তর? তাহলে কি সবটাই ভবিতব্য? কিন্তু কার? এরিসের নাকি ওর ঔরসজাত সন্তানের? ছুরি চাকুর ছনছন আওয়াজে ভাবনা ছেদ ঘটে ঈশানীর। কাবাডের দরজাটা সামান্য খুলে বাইরে চোখ রাখতে দেখতে পায় ঘরের প্রত্যেকটা আসবাব কেটে টুকরো করে ফেলেছে ছেলে দুটো। খুব শীঘ্রই হয়তো কাবাডের দিকে এগিয়ে আসবে তারা। বলতে বাকি সঙ্গে সঙ্গে নিকোলাসের তীক্ষ্ণ নজর গিয়ে আটকালো কাবাডের। নিমিষে তড়িৎ খেলে গেল অন্তরে। ঠান্ডা এক শীতল স্রোত নেমে এলো শির দাঁড়াবে। চোখ বন্ধ
চোখ বন্ধ করে উপরওয়ালাকে ডাকতে লাগলো ঈশানী। মনে মনে ভাবলো এরিসের পৃথিবীর যে প্রান্তেই থাকুক এতক্ষণে মাফিয়া বসের টনক নড়ে যাওয়ার কথা। তাহলে মিরাকেল ঘটছে না কেন? কোথায় সে? তার নির্ধারিত গার্ডরাই বা কোথায়? তুই কথা ভাবনার ফুরসত মিলল না রমণীর। তার আগে একটা ধারালো ছুরির ফলা এসে আচানক বিদীর্ণ করে কাবাডের মাঝ বরাবর খুনটায় ছিটিয়ে গেল ঈশানী। শীর্ণকায় শরীরটা জড়সড় হয়ে বসে পড়লো এক কোণে। বসতে গিয়ে ধাতব হ্যাঙ্গারে খোঁচায় চিরচির করে চিরে গেল তার মাথার ত্বক। প্রচণ্ড যন্ত্রণা আর্তনাদ করতে গিয়ে দু হাতে মুখ চেপে নিজেকে সামলালো মেচা। কপাল তার রক্ত সিক্ত সেতে চপচপ করে বয়ে চলছে রঞ্জিত ধারা। ভয়ে কাঁপছে ঈশানী। পালানোর পথ নেই আর, অত নিঃশব্দে একটু একটু করে প্রহর গুনছে মৃত্যুর। একটু বাদে কাবারটা টান মেরে খুলে ফেলল নিকোলাস। সাথে ছেলেটাও এসে হাজির হলো সেখানে। মাত্রাতিরিক্ত ভয়ে চিৎকার করতে গিয়েও গলার স্বর নিভে এলো ঈশানীর। এই তো ব্লাড ডায়মন্ড। কি মারাত্মক এটা ব্রো। পাশের ছেলেটা গ্রীবা নামিয়ে ঝুঁকে আসতে দু হাতে নিজেকে আড়াল করার প্রচেষ্টা। অন্যদিকে ঘুরল ঈশানী। তৎক্ষণাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ঈশানীর হাতের আংটিটা থেকে গ্যাসের মতো কিছু একটা নিঃসৃত হলো যেন। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওপাশে ছিটকে পড়ল ছেলেটা। ঈশানীর ঘটনার আকস্মিকতায় ধরফড়িয়ে উঠল নিকোলাস। সেই সুযোগে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল ঈশানী। চোখে মুখে ঝলসে গিয়েছে বান্দার। নিকোলাস দেখলো ঠিকই, তবে বন্ধুর বিলাপে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ছুটতে লাগলো ঈশানীর পিছু পিছু। চোখে মুখে খেছে উম্মাদের মতো ছুটছে ঈশানী। দৌড়াতে দৌড়াতে তার ক্লান্ত মস্তিষ্ক হানা দিল খানিক আগের ঘটনা। এরিস একবার বলেছিল, এটা স্রেফ আংটি নয়, আমার অনুপস্থিতিতে তোমার রক্ষা কবচ, তাই সামলে রেখো। আজ সেই কথার প্রতিফলন ঘটল। রক্তের মিশেলে এই ধাতু অ্যাসিডে উৎপন্ন করতে সক্ষম এবং কোনো না কোনোভাবে মনিবের সুরক্ষায় সোচ্চার হয় এচে। যদিও এর সঠিক ব্যবহার জানা নেই ঈশানীর। প্রাণপণ ছুটতে ছুটতে পরিশ্রান্ত ঈশানী অজান্তেই চলে এসেছে অনেকটা পথ। এত বেশি উত্তেজনায় কখনোই সামাল দিতে পারে না ওর দুর্বল হৃদয়। তাই একটু থেমে হাঁপিয়ে উঠল মেয়েটা। কয়েক সেকেন্ড নীরবতা। এরই মাঝে পেছনে তাকাতে ভেসে উঠল ছুটে আসা নিকোলাসের দানবীয় হুঙ্কার। তোকে আমি ধরবই বিচ, আই শিওর তোকে আমি ধরবই। নিমিষে আটকে উঠল হৃদয়টা। ব্যথায় নীল হয়ে আসা স্তব্ধ পদযুগল ফের চলতে শুরু করলো রমণীর। মফস্বলের নির্জন রাস্তার বাঁকে বাঁকে চলল লুকোনোর প্রতিযোগিতা। এক পর্যায়ে ঈশানীকে গোলক ধাঁধায় ফেলে হারিয়ে গেল নিকোলাস। বিভ্রান্ত হয়ে চারিদিকে সচকিত নজর বোলালো ঈশানী। পেছনের দিকে ঘাড় ঘোরাতে অন্ধকারে সরু গলি থেকে একটা পোক্ত হাত বেরিয়ে এসে আকস্মাত টেনে নিয়ে গেল ওকে। অতর্কিতে চিৎকার দিয়ে ওঠার আগে ওর মুখটা চেপে ধরল আগন্তুক। কানের কাছে ফিসফিসে আওড়ালো, হুশ, দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আছে। ধুরু ধুরু বুকে পাশ ফিরল ঈশানী। আবছায় মাঝে জীবন্ত মূর্তির মতো ভেসে উঠল জিসানের ক্ষমার্ত মুখায়ব। জিসানকে দেখা মাত্র চোখ বুজে দম ছাড়ল ঈশানী। নিজের মাঝে হাজারো স্নায়ুদ্বন্দ্ব থাকা সত্ত্বেও জিসানের আগমনী বৃষ্টি শেষে আর্দ্র বাতাসের মতো শীতল হয়ে উঠল তার উদ্ভ্রান্ত অন্তঃকরণ। সময় পেরোলো। এক পর্যায়ে ঈশানীকে খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যেতে বাধ্য হলো নিকোলাস সরে যেতেই মুখ খুলে ঈশানী, এখানে? তার আগে বল, তোকে কেন তাড়া করছিল ওই ছেলেটা? ঈশানী কথা ঘোরায়, আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি? কোন বাড়ি? জিসানের চোখ বিস্ময় আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী অস্পষ্ট স্বরে জবাব দেয়, আমাদের বাড়িতে। ঈশানী বাড়িতে ফিরেছে আজ 2 দিন হলো। এই 2 দিনে রোকেয়া, প্রাচী, দেবরা সবাই খুব স্বাভাবিক আচরণ করেছে ওর সঙ্গে। না তো পেছনের কোনো কিছু নিয়ে জ্বালাতন করেছে আর কোনো প্রকার নতুন উৎপীড়ন। বাড়িতে আসার পর থেকে এরিসের সঙ্গে যোগাযোগ করার বহু প্রচেষ্টা করেছে ঈশানী, কিন্তু লাভ হয়নি। কিন্তু মাফিয়া বস ঠিকই বলেছিল, সে মরিচিকা পৃথিবীর বুকে থেকেও যেন অস্তিত্বহীন। অবশেষে উপান্তর না পেয়ে কল করেছিল রাশিয়া থেকে ফেরার সময় ফ্লোরার দেওয়া পেন্ট হাউসের ল্যান্ডলাইন নাম্বারে। আফসোস সেটাও বন্ধ। আধার সাম্রাজ্যের আলফার সঙ্গে যোগাযোগের আর কোনো উপায় নেই, জানা নেই ঈশানীর। তাহলে বাচ্চাটার কি হবে? তলপেটের উপর আদুরে প্রলেপ বুলিয়ে নীরবে খাটে বসে পড়ল ঈশানী। অপারক হাহাকারে টইটম্বুর হয়ে আছে তার নীলাক্ষর। এমন সময় দরজায় কড়া ভেতরে প্রবেশ করলে উষা। বোনের উপস্থিতিতে আবেগে সংবরণ
পায়তারা চালালো ঈশানী। আড়ালে চোখ মুছে মেকি হাসিতে প্রসারিত করলো অধরগণ, হাত বাড়িয়ে ডাকলো। খানিক কাছায় এগিয়ে এসে ঈশানীর পাশ গেছে দাঁড়ালো উষা, বলল, এতদিন কোথায় ছিলে আপু? জানো, ওই লোকটা তোমাকে তুলে নিয়ে যাওয়ার পর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। কেন অসুস্থ হয়ে পড়েছিল? ভাবাবেগ শূন্য ঈশানী উষা প্রত্যুত্তর করল, তোমার চিন্তায় মা ভেবেছিল ওই লোকটা তোমাকে মেরে ফেলবে। মা বুঝি বাঁচিয়ে রাখতো? আপুর প্রশ্নের উত্তর খুঁজে পেল না উষা, মিনমিনিয়ে স্বরে জবাব দিল, নিচে এসো, নানি খেতে ডাকছে। তুই যা, আসছি আমি।